আজকে তোমাদের ক্লাস 11-এর যে নাটক পাঠ্য তার নাম আগুন। এটি লেখা বিজন ভট্টাচার্যের। যে কোনো টেক্সট শুরু করার আগে আমরা প্রথমেই যেটা করি সেই লেখক সম্পর্কে তার প্রাথমিক কিছু জানার বিষয় যেগুলো আমরা জেনে নিই সেগুলো জেনে নেব। তার আগে তোমাদের ক্লাস শুরুর আগে প্রথমেই সবাইকে এসওই বাংলা তরফ থেকে স্বাগত এবং শুভেচ্ছা জানানো হচ্ছে। তোমরা ক্লাসটি খুব মন দিয়ে যথাযথভাবে দেখবে এবং দেখার পর যেখানে যেটা মনে হবে যে কেমন লাগছে, কোনো জায়গায় কোনো অসুবিধে, কিছু বুঝতে সমস্যা হচ্ছে, এটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং ক্লাস ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে এটা শেয়ার করে নেবে। চলো আমরা যে কোনো টেক্সট শুরু করার আগে প্রথমে আমরা সেই লেখক সম্পর্কে কিছু প্রাথমিক তথ্য জেনে নিই। বিজন ভট্টাচার্য জন্মেছিলেন 1906, মৃত্যু 1978। তিনি যে শুধু নাট্যকার ছিলেন, নাটকই লিখেছেন এমন নন, তিনি নাট্যকার ছিলেন, একজন অভিনেতা ছিলেন। জন্মেছিলেন ফরিদপুর জেলার খানখানাপুরে তিনি জন্মগ্রহণ করেন। নবনাট্য যে আন্দোলন সেখানকার তিনি অন্যতম একজন সৈনিক ছিলেন। গণজীবনের সংগ্রাম, দুঃখ, দুর্দশা, শোষণ, বঞ্চনা, প্রগতিশীল চিন্তা ও সমাজবোধ নিয়ে নাটক রচনা করেন এবং এক্ষেত্রে তিনি স্বতন্ত্র বৈশিষ্ট্য বিপুল খ্যাতি অর্জন করেন। তবে তাঁর শেষ জীবনে রচিত নাটকে মার্ক্সীয় দর্শন, হিন্দু ধর্ম ও দর্শন সংমিশ্রিত হয়েছে। তিনি প্রথম বাংলা রঙ্গমঞ্চকে পুরানো ইতিহাসের রোম্যান্টিক প্রভাব থেকে মুক্ত করেন। এর আগে নবান্ন যে নাটক, বিজন ভট্টাচার্যের বিখ্যাত যে নাটক নবান্ন নাটক, সেই নাটকের আগ মুহূর্ত অবধি, সেটা মঞ্চস্থ হওয়ার আগে অবধি অনেকটাই বাংলা নাটকটা রঙ্গমঞ্চ পুরাণ এবং ইতিহাসের একটা আচ্ছন্ন হয়েছিল। আচ্ছা, তাঁর যে প্রথম নাটক 1943-এ নাট্যভারতীতে অভিনীত হয়েছে, সেই নাটকের নাম আগুন, যেটা আজকে আমাদের পাঠ্য হিসেবে রয়েছে। পরে তিনি রচনা করেন জবানবন্দি। এটি কৃষক জীবনের আলেখ্য। তার প্রতিভার সার্থকতম নিদর্শন হলো নবান্ন নাটক 1944, অপূর্ব নাটক। ফসলের অনটন এবং খেতে না পাওয়ার যন্ত্রণা নিয়ে এবং চাষ জমি নবান্ন উৎসবকে কেন্দ্র করে এই রকম দলিল খুব কম বোধহয় সারা পৃথিবীতে রচিত হয়েছে। বন্যা, দুর্ভিক্ষ, মহামারীর পটভূমিকায় রচিত এই নাটকে দুস্থ ও নিপীড়িত কৃষক জীবনের প্রতিফলিত হয়েছে, কৃষক জীবন। 1948-50 সময়ে বিজন ভট্টাচার্য বোম্বাই চলচ্চিত্র অভিনয় ও ফিল্ম স্ক্রিপ্ট লেখার কাজও করেন। 1978 সালের 9 জানুয়ারি কলকাতায় তাঁর মৃত্যু হয়। আচ্ছা, এই আমাদের বিজন ভট্টাচার্য কিন্তু ঋত্বিক ঘটকের সিনেমায় কিন্তু অভিনয় করেছেন। কেমন? বিজন ভট্টাচার্যের মায়ের ছেলে নবারুণ ভট্টাচার্য বিখ্যাত সাহিত্যিক এবং স্ত্রী মহাশ্বেতা দেবী। তাহলে আজকে আমাদের যে পাঠ্য বিষয় সেটি হলো বিজন ভট্টাচার্যের লেখা আগুন। নামের মধ্যেই তোমরা টের পাচ্ছ যে একটা খুব প্রতিবাদের গর্ভ থেকে, একটা খুব অস্থির সময়ের ভিতর থেকেই নাটকের শুরু হচ্ছে নাটকটা। এবং এটি একটি দুর্ভিক্ষ পীড়িত আমাদের যে বাংলা, যে মন্বন্তর, সেই সময়ের পটভূমি কেমন ছিল, খিদের যন্ত্রণা এবং তার আবহাওয়া জলবায়ু কেমন ছিল চারপাশের মানসিক, তার একটা আলেখ্য বা কথামুখ বলা চলে এই নাটককে। চলো আমরা এবার নাটক শুরু করি। তাহলে প্রথম দৃশ্য, নাটক শুরু হচ্ছে, প্রথম যে দৃশ্য সেটি হলো প্রত্যুষকাল, অর্থাৎ সকালবেলা। অস্পষ্ট আলোয় কিছুই ভালো করে ঠাউর করা যাচ্ছে না। সাংসারিক টুকিটাকি জিনিসপত্রগুলো দেখাচ্ছে আবছা আবছা। দেখো, তারা একটা পটভূমি বলে দেয়া হচ্ছে যে কিরকম পরিবেশে নাটকটা শুরু হচ্ছে বা নাটকের চারপাশ কেমন। অপরিচ্ছন্ন পরিবেশের মাঝখানে দেখা যায় একটা মেটে জ্বালা যেখানে চাল বা ইত্যাদি একটা পাত্র বিশেষ রাখা হয়, তারই গা ঘেঁষে একটা বাঁশের আলনার উপর দেখা যায় ঝুলন্ত দু একখানা নোংরা কাপড়, একটা ছেঁড়া চট আর একখানা পুরনো ছেঁড়া কাঁথা। মেঝের উপর যন্ত্রিনিক লোক কাপড় মুড়ি দিয়ে শুয়ে পড়ে ঘুমুচ্ছে। খুব অস্পষ্ট নীল আলোয় স্টেজের একপাশে এদেরকে দেখা যাচ্ছে। একটা মোড়ক ডেকে উঠল, একজন একটু নড়ে চড়ে পাশ ফিরল। ঘুমের ঘোরে কে যেন আপন মনে বিড়বিড় করে উঠে চুপ করে গেল। মোড়কটা আবার ডেকে উঠল,
একটু চুপচাপ দূর গাঁয়ের আজান শব্দ কানে ভেসে আসছে। একটা কাক ডানা ঝাপটে ডেকে উঠল। আবার একটু চুপচাপ মোরগটা আবার ডেকে উঠলো। একটু পরে একটা হাই তোলার শব্দ কানে এলো। মনে হলো কে যেন এরকম করে হাই তুলে একটা আড়মোড়া ভাঙছে। তাহলে এই হলো সকালবেলার একটা বর্ণনা, দীর্ঘ একটা বর্ণনা রয়েছে সকালবেলাটা কেমন, সেখানে মোরগ, কাক, প্রত্যুষকালের বর্ণনা, আবছা জিনিসপত্র কেমন কি রয়েছে, এই একটা সম্পূর্ণ সকালবেলার বর্ণনা রয়েছে। পুরুষ যে চরিত্র সে হাই তুলছে, এরকম করে একটা আড়মোড়া ভাঙে। এইবার উঠতে হয়, আর শুয়ে থাকলি এইদিকে আবার সব গোলমাল হয়ে যাবে না। বুঝিছি তো ঠেলাটা, মণিচাঁদ কাল দেরিতে যাইয়ে একদম সেই নাইনের পিছনে। নাইনের মানে লাইনের। তাহলে মণিচাঁদ নামক একজন চরিত্র যে দেরি করে গিয়েছিল বলে লাইনের পেছনে দাঁড়িয়েছিল। তাহলে এটা আমরা এখনো জানি না যে কিসের লাইন, কেন দেরি করে গিয়েছিল বলে তাকে দাঁড়াতে হয়েছিল এরকম করে, এটা আমাদের কাছে জানা নেই। ওদিকে চাল পাতি পাতি সেই বেলা 12টা, তাতেও আবার কথা আছে। চাল পাবা কি পাবা না, হয়তো পালেই না। কুরুনুর মা তো দেখলাম কাল শুধু হাতে ফিরে আলো। তাহলে কুরুনের মা বলে একটা চরিত্র যে কালকে চাল আনতে গিয়ে চাল না পেয়ে ফিরে এসেছিল। তাহলে ব্যাপারটা এখান থেকে নিশ্চয়ই স্পষ্ট হয়ে গিয়েছে যে যার কথা বলা হচ্ছে সেটা একটা খিদে সময়কার দুর্ভিক্ষ পীড়িত এক বাংলার একটা ছবি, যে ছবির মধ্যে কি হয়েছে না লাইন দিয়ে দাঁড়িয়ে চাল সংগ্রহ করা হতো বা হয়েছে। দুটো চরিত্র পেলাম, একটা মণিচাঁদ যে দেরি করে গিয়েছিল কালকে, একদম লাইনের পেছনে দাঁড়িয়েছিল, এবং কুরুনের মা বলে একজন চরিত্র যে কালকে খালি হাতে ফিরে এসেছিল। একটা বিড়ি ধরাই লোকটা শুয়ে শুয়ে, অস্পষ্ট আলোয় বিড়ির আগুনের আনাগোনা বেশ সুস্পষ্ট। যেহেতু মঞ্চের মধ্যে সম্পূর্ণ নাটকটা হয়, তাই দেখো দৃশ্যগুলোকে পরপর বর্ণনা করা হয়েছে সেটি কেমন। এই নেত্য বলি, চিৎপাত হয়ে ঘুমোচ্ছিস যে বড় আরামে, এদিকে ফর্সা হয়ে আলো খেয়াল আছে? উঠে পড় উঠে পড়, চাল আজি আর পাতি হবে না, দেখিস নে, দেখিস খান। আবার একটু চুপচাপ লোকটা পাশ ফিরে শুয়ে বিড়ি টানে, হঠাৎ উঠে বসে গা ঝেড়ে, না এইরকম ভাবে সময় নষ্ট করলি হয়েছে আর কি। পাশের ঘুমন্ত স্ত্রী লোকটির গায়ে ঠেলা মারে, হ্যাঁ দে, ও নে তোর মা। তাহলে একজন চরিত্রকে আমরা পাচ্ছি সরাসরি প্রত্যক্ষভাবে, যে চরিত্রের নাম হলো নেত্তর মা। ওটেই বেলা, আর কত ঘুমবি কদিনই, কলমি শাক, দাঁতন কাঠি আর কলা টলা যা কিছু রাখছিলি খপ করে গোছায় নে, ওইগুলো বিক্রি করে শেষ পরে তো নাইনে গিয়ে চাল কিনবি। যত সকালে যাবি ততই ভালো, নে উঠে পড়, আর দেরি করিস নে। কই উঠলি না এখনো? তো থাক শুয়ে তোরা, আমি চললাম। গামছাখানা বার দুয়েক ঝেড়ে কাঁধের উপর ফেলে লোকটা ব্যস্তভাবে বেরিয়ে পড়ে। একটু পরেই উঠে বসে নেত্তর মা নেত্তর গায়ে ঠেলা মেরে বলে, নিতাই, নিতু, ও বাবা নেত্য, নে উঠে পড় বাবা এই বেলা। তাহলে একটা পরিবারের আমরা একটা সম্পূর্ণ চালচিত্র বা ছবি দেখতে পাচ্ছি, নেত্য, নেত্তর মা এবং নেত্তর বাবা। প্রথম যে বয়ান চলছে বা সংলাপ চলছে সেটা নেত্তর বাবা বলছে, এবং নেত্যকে এবং নেত্তর মাকে আমরা পাচ্ছি যারা ওইরকম একটা দুর্ভিক্ষ পীড়িত আবহাওয়া জলবায়ুর একটা সময়ে যখন লাইনের পেছনে গিয়ে দীর্ঘ একটা লাইনকে অতিক্রম করে তারপর চাল পাওয়া যায় নিজের ঘূর্ণিবৃত্তির জন্য বা খিদে নিবারণ করার জন্য। তাহলে এটুকু তোমাদের কাছে নিশ্চয়ই স্পষ্ট হয়ে গিয়েছে। আমি বাকি অংশটা পড়ছি। একটা মোরগ ডেকে উঠলো দূরে, একটা কুকুর ডাকছে শোনা যায়। নেত্য আড়মোড়া ভেঙে উঠে বসে, কি হয়েছে কি সকালে? আচ্ছা তাল হয়েছে রোজ সকালে। কি হয়েছে কি সকালবেলায়? আচ্ছা তাল হয়েছে রোজ সকালে, একটু ঘুমানোর জো নেই, কি এক নাইনির তাল হয়েছে। এই নাইনির মানে লাইনের। নেত্তর মা তখন বলে, ঘুমোসক্ষণ বাবা ঘুমোসক্ষণ, দুপুরবেলা ঘুমোসক্ষণ, এখন চল নে উঠে পর খপ করে। নেত্তর মা তাড়াতাড়ি ওর বাজারের সওদাগুলো একটা ঝুড়িতে গোটা মানে গোটো করে আনে, কলমি শাকগুলোর উপর নেত্তর মা বার দুয়েক জলের ছিটে দিয়ে দেয়, তারপর ছেলেকে নিয়ে দ্রুত পদে বেরিয়ে পড়ে। এই প্রথম দৃশ্য তোমরা দেখলে।
যেখানে নেত্য, নেত্যর মা এবং নেত্যর বাবা তিনজনের একটা সামগ্রিক চালচিত্র ছিল। এইবার আমরা পড়ব দ্বিতীয় দৃশ্য। প্রথম দৃশ্যটা শেষ হতেই অস্পষ্ট নীল আলোর ফোকাসটা দ্বিতীয় দৃশ্যের উপরে এসে পড়ে। একখানা চালাঘর, সামনে এক ফালি উঠোন, ঘরের চৌকাঠের কাছে দাঁড়িয়ে একজন কৃষাণী। আর কৃষাণী কিন্তু, হ্যাঁ, চাষি বউ। আর বাইরের খোলা জায়গাটায় দাঁড়িয়ে জনৈক কৃষাণ, খালি গা হাঁটু পর্যন্ত কাপড় গোটানো, মাথায় গামছা ফেটা করে বাঁধা, হাতের কাস্তে দিয়ে পিঠ চুলকাচ্ছে। কৃষাণ বলে, এই আর কটা দিন বউ বুঝলি, তারপর কলে কষ্টে এই চৈতির ফসলগুলো মাচায় তুলতে পারলেই হয়, কিছুদিনের মতো নিশ্চিন্তি, কি বলিস? ও মা, তা কথা কইতে কি হচ্ছে তোর, মুখ পানে চাইয়ে শুধু দাঁড়ায় আছিস? ওরকম করে চাইস নে, সকালবেলায় কাজ পণ্ড করিস নে বউ, এই কয়ে দিলাম। বউ দুলে ওঠে। একটা এখানে প্রেম রচিত হয়। খিদে আছে কিন্তু, হ্যাঁ, সবাই কিন্তু চরিত্ররা চালের পেছনে, ভাতের পেছনে ঘুরে বেড়ায়, কেমন প্রেতের মতো। তার মধ্যেই প্রেম, তার মধ্যেই ভালোবাসা, তার মধ্যেই আদর, তার মধ্যেই সব কিছু চলে আর কি। কিন্তু এটা প্রেম রচিত হচ্ছে এখানে, কৃষক এবং কৃষাণীর প্রেম। এই চৈতিলির ফসলটা মাচায় তুলবো, না থাক আর বলে কি হবে, মনে মনে এ পর্যন্ত কত কিছু করবে বলে ঠিক করলাম, পারলাম কই এখন তোরই, দেখি আর কটা দিন একটু কষ্ট কর। পিছন ফিরে একটু এগিয়ে গিয়ে আবার ঘুরে দাঁড়ায়, আর দেখ একটু তাড়াতাড়ি ফিরিস, মাঠেতে ফিরে এসে ধীরে যেন প্রাণ আর তিষ্ঠতে চায় না, তুই আসবি সেই দুটোয়, তারপর আসবি, তারপর খাবো, একটু তাড়াতাড়ি ফিরিস। কেষ্টর মার সঙ্গে সকাল সকাল গিয়ে নাইনির একেবারে পেট থামে দাঁড়াতে পারিস নে। বাইরে একটা গরু হামলে উঠলো। কৃষাণ গরুকে লক্ষ্য করে বলে, আরে যাই, মাঠে যাবার জন্য একেবারে পাগল হয়ে উঠেছে এর মধ্যে বউয়ের প্রতি। তা ওই কথা বুঝলি, কেষ্টর মার সঙ্গে আগে ভাগে গিয়ে নাইনির একেবারে সে পেট থমে দাঁড়াবি, ফের আবার ওই রকম করে তাকাচ্ছিস মুখ মনে প্রস্থান করে। তাহলে একজন কৃষক এবং একজন কৃষাণীর প্রেম এই দারিদ্রতার মধ্যেও, এই দুর্ভিক্ষের মধ্যেও রচিত হচ্ছে, আবর্তিত হচ্ছে বিষয়টা চালকে কেন্দ্র করে। এটুকু তো আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার তৃতীয় দৃশ্য। তাহলে বোঝা গেল একটা সকালবেলায় বিক্রি করতে যাওয়া পরিবার, তারপর একটা কৃষক পরিবার। এবার আমরা আসছি তৃতীয় দৃশ্যে। খুব যত্ন করে বোঝো বাবা, সকল যারা আছো সকলে খুব মন দিয়ে, ছেলে মেয়ে যারা রয়েছ, আমার প্রিয় ছাত্রছাত্রী, তারা খুব মন দিয়ে খুব ভালো করে কিন্তু প্রত্যেকটা দৃশ্য ভালো করে বোঝো কি বলতে চাইছে, তার অন্তর্নিহিত অর্থটা আসলে কি। দৃশ্যান্তর অর্থাৎ এক দৃশ্য থেকে আরেক দৃশ্যের দিকে গেলেই নীল আলোর ফোকাসটা শর্ট করে গিয়ে অন্য দৃশ্যের উপরে গিয়ে পড়ে। দূরে কলের ভোঁ শোনা যাচ্ছে, আর এদিকে ছোট একটা বারান্দার উপরে উবু হয়ে বসে আছে সতীশ। এই আমরা একটা চরিত্র নাম পাচ্ছি, কি নাম? সতীশ। কেমন সতীশ চরিত্র পাচ্ছি। কারখানা জনৈক শ্রমিক, সে কাক ডাকছে সকালবেলা, ঘরের ভেতর ঘুমোচ্ছে সতীশের বউ আর মেয়ে। তাদের দেখা যাচ্ছে না। সতীশ বারান্দার উপর বসে আপন মনে বিড়ি টেনে চলেছে, খালি গা, মাথার চুল, উস্কো খুস্কো মজবুত শরীর। বিড়িটা শেষ করে ফেলে দিল তার সামনে, তারপর মাথার চুলের মধ্যে হাত গুঁজে বসলো। একটু পরে ঘাড় বেঁকিয়ে ও তার ঘুমন্ত মেয়েকে লক্ষ্য করে বলে ওঠে, সতীশ বলছে মেয়েকে লক্ষ্য করে, কি বলছে? আরে ফুলকি, ফুলকি উঠলি? বাপরে ঘুম, যে যেমনি মা তার তেমনি বেটি, কুম্ভকর্ণ বলে কাকে, সেই সাঁঝের বেলা শুইছিস বিছানায়। একটু কাশে। একটু পরে সতীশ তার সহকর্মীকে ডাকে, আরে জুরন, জুরন উঠেছিস? এইখানে কিন্তু আমরা কারখানা প্রসঙ্গ পাচ্ছি, কেমন? বাইরে দিকে উত্তর আসে, আরে বল না বে, তা কি যাচ্ছিস নাকি কাজে? জুরন তখন বলে, আরে হ্যাঁ রে, তুই তুই কারখানায় যাচ্ছিস না? সতীশ বলে, আরে কারখানায় যাবো না তো যাবো কোন চুলোয়, কিন্তু এদিকে যে ভারী মুশকিলেই পড়লাম। জুরন বলে, মুশকিলটা সে কি হলো?
সতীশ বলে, আরে সে কি বলবো মুশকিলের কথা, তোর কি একলা মানুষ, খাচ্ছিস দাচ্ছিস ফুর্তি করে ঘুরে বেড়াচ্ছিস, 2-4 পয়সা বেশি দিয়ে হয়তো হোটেলেই খেয়ে নিলি, কিন্তু আমার যে সেটি হওয়ার উপায় নেই, সালা এই চাল ডালের কি উপায় করি রে বলতো। জুরন তখন বলছে, কেন রে, সে লাইনে দিচ্ছে না? সতীশ বলে, আরে দূর তোর নিকুচি করলো তোর লাইনে তো বরাবরই দিচ্ছে, কিন্তু সে আবার শুধু হাতে ফিরে আসতে হচ্ছে। কাল সারাটা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলকি আর ওর মা তো শুধু হাতে ফিরে এসেছে, রাত্রি এসে শেষে মিস্ত্রির কাছ থেকে 1.5 চাল কর্জ মানে ধার নিয়ে এসে তো পিত্তি রক্ষে করি। এখন সকালবেলায় তো আবার পেটে আঙুল লেগে গেছে, সারা খিদে পেটে নিয়ে কি কাজ যেতে মন লাগে। যেমন হয়েছে সালা কোম্পানি 3 মাস ধরে রোজই চাল ডাল দিচ্ছে, সালা কি করতে ইচ্ছে করে বলতো। মুখের ভাষা, কথা বলার ভঙ্গি থেকে বুঝতে পারছো সমাজের অবস্থানটা কোন জায়গায়। জুরন তখন বলছে, তুই বুঝি কোম্পানির ভরসা করে আছিস, তাহলেই সে হয়েছে। সতীশ বলছে, কেন বলতো, তুই বলছিস কি কোম্পানির ভরসা করবো না, দোকানে ভরসা করবো না, সে গাটের পয়সা কি ভরসা করবো না তো কাকে ভরসা করি বল, সালা কার বারে ঘেন্না ধরিয়ে দিলে। হঠাৎ উত্তেজিত হয়ে, হাই ফুলকারে নিকুচি করলে তোর ঘুমের জন্য কি কারখানায় গেট খোলা থাকবে নাকি? সে কবে থেকে ডাকছি, বলছি কি আছে দে দুটো খেয়ে বেরিয়ে পড়ি, যে ঠেলতে হবে তো আবার ঘানি সারা দিলমান। এইবারে ফুঁসে ওঠে ওর বউ ক্ষীরি। তাহলে সতীশের স্ত্রীর নাম আমরা পাচ্ছি ক্ষীরি। কেমন নামগুলো কিন্তু অত্যন্ত নেত্তর মা, ক্ষীরি, সতীশ, গোলাবে না কোন দৃশ্যে কে আছে, কিচ্ছু না, 1 2 3 করে এক একটা করে লিখবে, কোন দৃশ্য কোন চরিত্র ছিল, একদম শর্ট নোট বানাও। কেমন ক্ষীরি বলে, ঠেলতে হবে তো মেয়ে মানুষ কি করবে শুনি, নিজে হাতে করে আনলে তো কাল 1.5 চাল কর্জ করে, তার ভিতরে 1 চালের ভাত তো নিজেই খেলে, এখন সকালবেলা তোমার পিন্ডি জোগাই কোত্থেকে বলো তো, খামোকা চেঁচাচ্ছ কেন ভোরবেলা? ও স্ত্রী বলে, সতীশ তখন বলে, ও খামোকা যাচ্ছি দেখলি তুই, তোর ক্ষীরি আজকাল বড় ট্যাকটাকা নিয়ে কথা হয়েছে, তো সে মুখের সাজা কিন্তু আমি একদিন আচ্ছা করে দিয়ে দেবো। ক্ষীরি উত্তেজিত বলি, কি বাকি রেখেছো, পরনে নেই কাপড়, পেটে নেই ভাত, বড় সুখে রেখেছো, আবার লম্বা চওড়া কথা, লজ্জা করে না? পুরুষ মানুষ তোমাকে এই প্রথম দেখলাম, দেখে এসো কেলের বাবা কেলের মাকে কি হালে রেখেছে, কি আমার পুরুষ মানুষ রে। এবার অশান্তি লেগে গেছে। কেমন সতীশ বলে, দেখ মুখ সামলে কথা বলিস ক্ষীরি, এই বলে দিলাম, নইলে বলে সপাটে একটা লাঠি চালিয়ে দেয়। ক্ষীরিকে সতীশ একটা লাথি মারে। দেখো পুরো ব্যাপারটা আবর্তিত হয় কিন্তু খিদের জন্য, চালের জন্য, খাবার পেটে উপযুক্ত নেই বলে। ক্ষীরি আর্তনাদ করে, ওরে বাপরে কেলাম গো, মেরে ফেললে গো। ফুলকিও কেঁদে ওঠে। সতীশ বলে, তোর মুখের সাজে আমি আজ ভালো করে দিয়ে যাবো, হারামজাদি। মা মেয়ে সমেত চিৎকার শোনা যেতে থাকে। যা মর্গে যা। ছিটের হাফ শার্ট চাপিয়ে কাঁধের উপর গামছা ফেলে সতীশ বেগে দ্রুত প্রস্থান করে। এইভাবে তোমাদের 3 নম্বর দৃশ্যটা শেষ হয়। 4 নম্বর দৃশ্য কি? নীল আলোর ফোকাস এবার আরো একটু উজ্জ্বল মনে হয়, শর্ট করে ফোকাসটা দৃশ্যান্তরের ওপরে গিয়ে পড়ে। মধ্যবিত্ত পরিবার, একটুখানি পরিচ্ছন্ন সুস্থ পরিবেশ, অন্তঃপুরের দৃশ্য। কেরানি হরেকৃষ্ণবাবু স্ত্রী মনোরমার সঙ্গে কথা বলছেন। তাহলে হরেকৃষ্ণবাবু মনোরমা। দেখো সমাজের বিভিন্ন অবস্থানকে চিহ্নিত করতে গিয়ে বিজন কি করেছেন, তিনি বিভিন্ন কৃষক, তারপরে আমাদের কারখানায় কাজ করা কেরানি মানুষ, সমাজের একদম উঁচু থেকে অবতল অবধি, সে উঁচু থেকে নিচু অবধি সব মানুষদের কিন্তু নিয়ে এসেছে আর কি এই কাজে বা নাটকটাকে দেখানোর জন্য, যে কিভাবে একটা দুর্ভিক্ষে, একটা খেতে না পাওয়া মন্বন্তরে কিভাবে সেটা প্রভাবিত হয়েছিল সমাজের টপ টু বটম পুরো অংশটা আর কি। হরেকৃষ্ণ বলে, চা নেই, চিনি নেই, চাল নেই, খালি আছে চুলোটা, তাও আবার কয়লার অভাব, কি করি বলো তো। মনোরমা বলে, দেখো বাবু আজ আবার একটু কষ্ট করো, ভোঁদার কাছে শুনলাম আজ নাকি 2 সের করে দেবে। দেবে তো বুঝলাম, কিন্তু যাই কখন বলো তো, এদিকে বেলা 10টার মধ্যে অফিস, আর তোমার সেই লাইনের বেলা 12টার, এধারে তো কিছু পাবার আশা নেই, আর তাও যে পাবো তার কোনো স্থিরতা নেই। দোকানি হয়তো শেষকালে হাত উল্টে বলবে ফুরিয়ে গেছে, মহা মুশকিলেই পড়া গেল দেখছি। মনোরমা বলে, কেন অফিস থেকে যে চাল ডাল দেবার কথা ছিল। বুঝতে পারছো তো দুর্ভিক্ষের ছবিটা, মানে এমনই দুর্ভিক্ষ যে অফিস থেকে অবধি চাল ডাল দেওয়ার কথা বলা হয়েছিল।
হরে কৃষ্ণ বলে, থাক আর অফিসের কথা তুলো না বাবু, একেবারে ঘেন্না ধরিয়ে দিলে। মনোরমা বলে, কেন, এই না শুনলুম তোমার মুখ থেকে সেদিন যে অফিস থেকে বাবুদের সব দেয়া হওয়ার ব্যবস্থা হবে, তার কি হলো? হরে কৃষ্ণ বিরক্ত হয়ে বলে, সেসব কেলেঙ্কারির কথা আর বলো না গিন্নি। বাবুদের নামে সস্তা দরে চাল ডাল এনে কর্তারা আবার সেগুলো কি চড়া দামে বাজারে ছাড়ছেন। ব্যবসা, খালি ব্যবসা। এদিকে লোক জানছে যে আমরা খুব সস্তা দরে চাল ডাল পাচ্ছি, আসলে কিন্তু তার সুবিধে ভোগ করছে ম্যানেজার আর তার মোসাহেবেরা। যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক। কাকে কি বলবো বলো, হয়েছে অত সব চোর ছাচুরদের আড্ডা। মনোরমা বলে, দেখো যদি সেদিনকার মতো সিভিক গার্ডকে বুড়ে করে কিছু চিনি জোগাড় করতে পারো। খিদের সমস্যা চাষির কারখানায় কাজ করা সবার, কেরানির, কিন্তু এদের চালকে আবর্তিত হলেও চাল ডাল নিয়ে চিনিটাও নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে আসছে, ওদের চাল ডাল নেই। মানে সমাজে এফেক্টটা পড়েছে, প্রভাবটা পড়েছে, কিন্তু সেই প্রভাবের মুখটা সবটাই একরকমভাবে পড়েনি। তার বিভিন্ন সমাজের বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন রকমে এই প্রভাবটা পড়েছে। মনোরমা বলে, আচ্ছা, তখন বলে যে জোগাড় করতে যদি কিছু পারো সিভিক গার্ডকে বলে কয়ে। হরে কৃষ্ণ তখন বলে চোখ বড় বড় করে, কিন্তু চালের কি হবে, দেখি দাও টাকাটা, ঘুরে আসি। মিছে ভেবে কি কিছু বার করতে পারবো? এবার গমন উদ্যত আর কি, গমন করার জন্য, বেরিয়ে যাওয়ার জন্য উদ্যোগ নেয় হরে কৃষ্ণ। মনোরমা পিছন থেকে, ও কি ঠাকুর নমস্কার করে বেরোলে না? হরে কৃষ্ণটা একটু থেমে ঘুরে দাঁড়িয়ে, সুবিধে হবে বলে মনে করছো? আচ্ছা আচ্ছা। দেবতার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে হরে কৃষ্ণবাবুর প্রস্থান। কেমন? তাহলে এই ড্রপ সিন এবার পড়ে যায় এখানে, দৃশ্যান্তরা সিন পর্দা পড়ে, পঞ্চম দৃশ্য শুরু হয়। এই চারটে দৃশ্য তোমাদের নিশ্চয়ই পরিষ্কার হয়েছে, তাই তো? না হলে আমি কমেন্টে জানিও, আমি না বোঝার কিন্তু কিছু নেই গো, তো খুব যে বুঝতে পারছো না এমন কিন্তু নয়। আচ্ছা, বই মিলিয়ে হাইলাইটার কলম কালি সব নিয়ে বসে কিন্তু পড়বে। পঞ্চম দৃশ্যটা দেখো, দিবালোকে সব কিছু সমুজ্জ্বল, তাহলে ভোরটা আর নেই, এখন সকাল হয়ে গিয়েছে, উজ্জ্বল চারিদিক সকালবেলা আলোতে। সারবন্দি একটা কিউব, একটা ভিড়, একটা লাইন স্টেজের উপর দিয়ে এঁকে বেঁকে দোকানের সামনে গিয়ে মিশেছে। হট্টগোল চলছে লাইনে, নানা সমস্যা নিয়ে নানান জনের গবেষণা, মুখর পরিবেশ। হরে কৃষ্ণবাবু বলছে, উড়িষ্যা থেকে লাগি লক্ষ লক্ষ মন চাল এসে পড়েছে, এ চাল উঠলো কোথায়? সামনের একজন লোক তার সামনের একজন ওড়িয়াকে দেখিয়ে দিয়ে বলে যে, এই যে মশাই, একে জিজ্ঞেস করুন, কিরে বল না, তোদের দেশেরই তো চাল। ওড়িয়া বলছে, কর কৌচি। ও জানে না কিন্তু চাল সম্বন্ধে কোনো আইডিয়া নেই। প্রথম পুরুষ বলে, কথাও বুঝিস না এখনো? আরে তোদের দেশের থেকে যে চাল আসবার কথা ছিল তার কি হলো? বুড়োবাবু তাই জিজ্ঞেস করছেন, চাল এসেছে না স্রেফ তাল মারলি? হরে কৃষ্ণ বলে, না তা ও তার খবর কোত্থেকে রাখবে বলুন? ওড়িয়া বলে, সে মই বলি পারিব না, সেটা আমি বলতে পারবো না। প্রথম পুরুষ বলে, বলি পারবো না, থাক দাঁড়িয়ে রোদ্দুরের মধ্যে, বেশ তো থাকতিস বাবা দেশ ঘরে, কেন খামোকা মরতে এলি? ওড়িয়া বলে হেসে, চাউর তো পোয়া যাইছে না বাবু, চাউর তো পোয়া যাইছে না বাবু, চাল পাওয়া যাচ্ছে না, সেটা বলছি। হরে কৃষ্ণ বলে, সেই কথাই তো বলছি, এত চাল গেল কোথায়? সহসা দোকানের দরজা খোলে মোটা নাদুস নুদুস তেল চুকচোকে দোকানি, ফতুয়ার নিচের ভুঁড়িটা সপ্রকাশ বেরিয়ে আছে। দোকানের সামনে গঙ্গা জল ছিটোচ্ছে, ক্যাশ বাক্সের ওপর জ্বলছে ধুনুচি। সিদ্ধিদাতা গণেশকে একটা প্রণাম জানিয়ে দাঁড়িপাল্লায় আঙুল ঠেকিয়ে মাথায় ছোঁয়ায়। তারপর দোকানি তার গদিতে চেপে বসে। দরজার পাল্লায় লটকানো বিজ্ঞাপন, খুচরা নাই। সঙ্গে সঙ্গে লাইনের ছাড়া পড়ে যায়। সিভিক গার্ড ঘুরে যায় একবার লাইনের সামনে দিয়ে, তাহলে খুচরো নেই, এটা নিয়ে সমস্যা তৈরি হয়। সিভিক গার্ড বলে, এই সব টিকিট আছে তো, নইলে কিন্তু চাল মিলবে না বলে দিচ্ছি। হরে কৃষ্ণ বলে, কষার করে দেবে মশাই? সিভিক গার্ড বলে, যখন দেবে তখন দেখতেই পাবেন, খুচরো পয়সা সঙ্গে রেখেছেন তো? প্রথম পুরুষ বলে, আমার কাছে কিন্তু টাকা। সিভিক গার্ড বলে, ভাঙিয়ে নিয়ে আসুন মশাই, ওর টাকা ফাঁকা চেঞ্জ দেওয়া চলবে না, খুচরো দিতে পারবে না চালের জন্য, কেমন? যখন কিনবে খুচরো দেওয়া যাবে না। প্রথম পুরুষ বলে, চলবে না আপনার কোন আইনে লেখা আছে মশাই? সকলের কাছে যে খুচরো থাকবে এমন কি কোনো কথা ছিল? সিভিক গার্ড বলে, না থাকে তো নেবেন না চাল, ওসব আইনের কথা বলবেন আদালতে গিয়ে, এখানে নয়।
হঠাৎ সিভিক গার্ড গোঁ করে ছুটে গিয়ে একটা লোককে লাইন থেকে হিঁচড়ে টেনে বার করলো। সিভিক গার্ড বলে, বাইরে থেকে এসে ভিতরে ঢুকে পড়েছে নবাব পুত্তুর। দ্বিতীয় পুরুষ বলে, আমি তো আগে থেকে এখানে দাঁড়িয়ে আছি মশাই, জিজ্ঞেস করুন না এই পাশের লোককে। কি মশাই, ছিলাম না আমি এখানে দাঁড়িয়ে, বলুন তো। তৃতীয় পুরুষ বলে, হ্যাঁ ও এখানেই দাঁড়িয়েছিল, ছেড়ে দিন ওকে। দ্বিতীয় পুরুষ বলে, সেই ভোর 5টা থেকে আমি বলতে ঠিক এই এই এক জায়গায় দাঁড়িয়ে আছি, আর বলে কিনা ছিলাম না। আচ্ছা তো জুলুম দেখি, কি করি এখন? সিভিক গার্ড বলে, কি করি এখন কেন? লাইন ছেড়ে বাইরে যেতে বলেছিল কে, কেন ছেড়েছিলে লাইন? দ্বিতীয় পুরুষ বলে, কি মুশকিল, তারও কৈফিয়ত দিতে হবে নাকি? সিভিক গার্ড বলে, তা হবে না, কোথাকার লোক কোত্থেকে এসে ভিড়ে পড়লো জানতে হবে না? কেন, আগে থেকে সেরে আসতে কি হয়েছিল? এই খবরদার। সিভিক গার্ড হঠাৎ আবার অন্যদিকে ছুটে বেরিয়ে গেল, গিয়ে ঝট করে দুস্থ চেহারা একটা লোকের গালের উপর চপেটাঘাত করে বসেছে, একটা চড় বেড়েছে। কোনো প্রাকৃতিক প্রয়োজনে বা কিছুর জন্য বাইরে গিয়েছিল বলে বলছে। কেন বাইরে গিয়েছিলে? ভোর 5টা থেকে দাঁড়িয়ে আছে। এগুলো মনে রাখবে, কেমন? চালাকি পেয়েছো? সিভিক গার্ড বলছে, লুটের মাল না, বারবার ঢুকছো বেরোচ্ছ, বেরোচ্ছ ঢুকছো, মামার বাড়ির আবদার আর কি। কোথায় চাল জমা করছো দেখাবে, চলো তোমায় আমি পুলিশে দেবো, দাঁড়াও। এই চাল ব্ল্যাকমেল করে চুরি হয়ে যাচ্ছে কিনা বলে একটা মিথ্যা অপবাদ দিচ্ছে সিভিক এসে। চতুর্থ পুরুষ কাচুমাচু মুখ করে বলে, এ কি বলছেন আপনি, লাইন ছেড়ে গেছি আমি, কি আশ্চর্য। সিভিক গার্ড বলে, চুপ চুপ, আবার ন্যাকা ন্যাকা কথা, কিছু দেখতে পাইনি মনে করছো না? তৃতীয় পুরুষ বলছে, কেন বেচারিকে খামোকা মারধর করছেন মশাই, লাইন ছেড়ে ও তো কোথাও যায়নি, এই আমারই সামনে তো ঘন্টাখানেক ধরে লোকটাকে ঠিক একই জায়গায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। ছি ছি, এসব কি অত্যাচার, সিভিক গার্ডকে বলছে। পুরো ঘটনাটা আবর্তিত হচ্ছে লাইনের ওখানে দাঁড়িয়ে, কেমন? সিভিক গার্ড বলে, নিজের চোখকে আপনি মশাই আমায় অবিশ্বাস করতে বলেন? তৃতীয় পুরুষ বলে, হ্যাঁ তাই বলি। নজরটাও কি আপনার এক চোখে? চোখ তো আমাদেরও আছে নাকি? যে ঢুকেছে আপনি তাকে ধরতে না পেরে একজন নির্দোষ লোককে খামোকা মারধর করলেন। মুসলমান একজন মানুষ, তিনি বলছেন, ওর কি দোষ আছে মশাই যে আপনি মেরে বসলেন? তৃতীয় পুরুষ বলে, ও সিভিক গার্ড হয়েছেন তো একেবারে মাথা কিনে নিয়েছেন। এটা কোন্দল লাগছে। প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ, তৃতীয় পুরুষ, তারপরে চতুর্থ পুরুষ, সিভিক গার্ড, একজন মুসলমান মানুষ, উড়িষ্যা দেশের একজন মানুষ, হরে কৃষ্ণ বাবু, সবাই মিলে একটা কি বলবো কোন্দল তৈরি হয়। সিভিক গার্ড বলে, মুখ সামনে কথা বলে বলছি। তৃতীয় পুরুষ বলে, কি আপনি মুখ সামলাতে এসেছেন মশাই? চাল নিলে একজন আর আপনি অন্য একজনকে ধরে পিটে দিলেন কেন? এই কোন দেশি শাসন মশাই? চতুর্থ পুরুষ বলে, আমি বাবা কিছুই জানি না, সেই সকাল থেকে বলে দাঁড়িয়ে আছি দুটো চালের জন্য। তৃতীয় পুরুষ বলে, লোকে পয়সা দিয়ে চাল নেবে, তার আবার ফুটুনি দেখ না কেন? আপনি মিথ্যে মিথ্যে ওকে বার করে দিলেন কেন বলুন তো? সেই 500 ক্রোশ দূর থেকে এসেছে বেচারা এই দুটো চালের জন্য, উনি দিলেন তাকে বের করে। সিভিক গার্ড বলে, দোষী কি নির্দোষী সেই কৈফিয়ত আমি আপনার কাছে দেবো না। আপনার যদি দরদ থাকে তো দেবেন না আপনার থেকে চালটা হবে। চতুর্থ পুরুষ সিভিক গার্ডকে বলে, দাও না বাবা আমার লাইনে ঢুকতে, সত্যি বলছি আমি একবারও চাল নিইনি, বিশ্বাস করো বাবা, 3টে প্রাণী 2 দিন অনাহারে আছি বাবা, দয়া করো দয়া করো। সিভিক গার্ড বলে, ও গা একেবারে জল করে দিতে রে, যা যা ন্যাকামি করতে হবে না, যা নিয়েছিস তাই খাগে, যা ভাগ, বলে তাড়িয়ে দেয়। চতুর্থ পুরুষ আহত হয়ে ক্ষোভে, আমি চাল নিইনি। সিভিক এই অপ ধমক দেয়। চতুর্থ পুরুষ ধরটার কাঁপছে ঠক ঠক করে, অপমানে, রাগে, ক্ষোভে, ব্যথায়, লজ্জায়, আমি নেইনি চাল, দেখুন মশাই আপনারা সব, আমি চাল নেইনি, তবু আমায় চোর বলছে, আমি চোর নই। হরে কৃষ্ণ বলে, আরে বাবা লাইনে ঢুকতে দিচ্ছি না তো জানা কি আবার পেছনে দাঁড়াগে চাল পাওয়া গিয়ে নিয়ে তো কথা। তৃতীয় পুরুষ, ও খুব যে দরদ দেখি যান না, আপনি গিয়ে 500 লোকের পেছনে দাঁড়ান গে। সিভিক গার্ড, এই গোলমাল করবেন না বলে দিচ্ছি, চাল নিতে হয়তো চুপচাপ লাইনে থাকুন, পরের জন্য দরবার করতে হবে না আপনাকে। চতুর্থ পুরুষ বলছে, কেন? উনি তো ঠিকই বলেছেন। সিভিক গার্ড বলে, থাক তোকে আর দালালি করতে হবে না, যা ভাগ ভাগ ভাগ। চতুর্থ পুরুষ অপমানিত হয়ে বলে, আমি কুকুর নই। সিভিক গার্ড বলে, মানুষ নাকি? চতুর্থ পুরুষ বলে, চাল দেবে না দিও না, কিন্তু তাই বলে যা তা বলো না বলছি। সিভিক মেজাজ নাকি? চতুর্থ পুরুষ বলে, আলবাদ জানোয়ার কাহিকা। সিভিক গার্ড লোকটিকে ঘুষি মারতে উদ্যত হয়, সঙ্গে সঙ্গে লোকটি ওকে জাপটে ধরে, লাইন ভেঙে তুমুল একটা হট্টগোলের সৃষ্টি হয়, মার সালা, জুতিয়ে মুখ ছিঁড়ে ফেল, পুলিশ পুলিশ প্রভৃতি নানা রকম ধ্বনি শোনা যায়। এগিয়ে আসে জনৈক যুবক হন্তদন্ত হয়ে।
যুবক বলে ওঠে, আগুন আগুন। হঠাৎ গোলমালটা থেমে যায়। প্রথম পুরুষ বলে, কোথায় আগুন? সেবিকা বলে, আগুন? আগুন কিসের? হরে কৃষ্ণ বলে, আগুন আবার লাগলো কোথায় বাবা এর মধ্যে? যুবক হাত জোর করে বলে, আগুন, আগুন জ্বলছে আমাদের পেটে। হরে কৃষ্ণ বলে, তবু ভালো, আমি ভাবলাম বলি। সিভিক গার্ড, খুব যে বক্তব্য দিচ্ছেন, সামনাল না তাল একবার দেখি। সিভিক গার্ডের দোকানের দিকে প্রস্থান, ওদিকে চলমান কেউ সরে সরে যাচ্ছে, যে যার মতো চাল নিয়ে বেরিয়ে পড়ছে। লুঙ্গি পরা জনৈক মুসলমান ভাই চাল নিয়ে বেরিয়ে গেল। মুসলমান ভাই দোকানিকে বলছে, দোকানিকে, আজ চাল ঠিক আছে তো মশাই, কেউ ফাঁক যাবে না তো দেখবেন? দোকানি, সে খোঁজে তোমার দরকার কি কর্তা, তুমি তো পেয়েছো, যাও ভালোই ভালো কেটে পড়ো। বাবা, লুঙ্গি, টিকি, পৈতে, টুপি সব একাকার হয়ে গেছে। আরে কি উপায় আছে? ব্যবসা শুকেই গেল। ওরে ও পঞ্চা, নেই বস্তা কেটে চাল ঢাল চটপট। কোনো ধর্ম, কোনো জাত পরিচয়, যে বৈষম্য, খিদে, চাল পাওয়ার আকাঙ্ক্ষা এবং যন্ত্রণা সব এক করে দিয়েছে। বিপদের দিনে সবাই তো এক হয়ে যায়, এক হয়ে গেছে। উড়িয়া লোকটা কুচোরে চাল বেঁধে সহাস্য মুখে, মুশকিলের কথা তো দাদা সেই হইলই, যে হিন্দু আছি সে চাল খাইব, আর যে মুসলমান আছি সে চাল খাইব। সাহেব লোকও খাওছি, গুঁড়া করি পাউডার বানায় রে, পাউরুটি বানায় রে খাইছি, সব চাউর খাইছি। এবে সব্বর এক হয়ে গেলা। চাউরের কথা বড় মস্ত কথা আছে দাদা, সে তোমার বাণিজ্য আর চলবি কেমতি। যে দোকানদার আক্ষেপ করছে তার পরিপ্রেক্ষিতে বলছে যে হিন্দু, মুসলিম, সাহেব সবাইকে খিদে চাল এক করে দিয়েছে। দোকানি বলে, যা বাবা যা, কেটে পড় কেটে পড়। সিপিকাটের দিকে চেয়ে বলে, হাতি যখন নদে পড়ে চামচেকে তা লাথি মারে, তা আমারও হয়েছে সেই দশা। ওড়িয়া লাইন থেকে একটু দূরে বসে কোচরে চাল বাজছে। এর মধ্যে হঠাৎ কিউ থেকে চাল নিয়ে বেরিয়ে এলেন হরেকৃষ্ণবাবু। উড়িয়াকে লক্ষ্য করে বলেন, হরেকৃষ্ণবাবু, এই যে বড্ড খাঁটি কথা বলেছ, হে বড্ড খাঁটি কথা। হে হে করে হাসে। হঠাৎ পেছন থেকে প্রথম পুরুষ চাল নিয়ে এসে দাঁড়ায়। প্রথম পুরুষ বলে, না আমরা অনেকেই হয়তো হাসলো মোর কথায়, বুঝলেন, কিন্তু ওর ওই সোজা কথাটা আমরা আজও অনেকেই বুঝি না, এই যে চাল নিয়ে এক করে দেওয়ার যে প্রসঙ্গ। হরে কৃষ্ণ, ঠিক, অতি ঠিক। হঠাৎ চতুর্থ পুরুষকে দেখে বলে, এই যে তবে পেয়েছেন বাবা চাল? চতুর্থ পুরুষ চালের পুটলিটা দেখিয়ে বলে, হ্যাঁ বাবা পেয়েছি। হরে কৃষ্ণ বলে, তখন পেছনে দাঁড়াতে বলেছিলাম বলে কিছু মনে করো না যেন ভাই, কোনো কিছু মনে করে আমি তোমায় ও কথা বলিনি। চতুর্থ পুরুষ বলে, না না আমি কিছু মনে করিনি। হরে কৃষ্ণ বলে, সমস্যা সব্বার, এই তো দেখো না সামান্য দুশের চালের জন্য কি নাজেহালটাই না হতে হচ্ছে। আচ্ছা বলো, এ কথা কি ভেবেছি কোনো দিন স্বপ্নেও? তা আজ আর কারো গর্বের কিছু নেই রে দাদা, তাই বলছি কিছু মনে করে আমি তোমায় ও কথা। চতুর্থ পুরুষ আন্তরিকতায় হরে কৃষ্ণ হাত ধরে, না না কেন আপনি বলছেন ও কথা বারবার? বলছি তো আমি কিছু মনে করিনি। তৃতীয় পুরুষ, আর মনে করা করি বা কেন, যথেষ্ট তো হয়েছে, এখন বাঁচতে হবে, বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে, ব্যাস। হরে কৃষ্ণ বিজ্ঞের মতো মাথা নাড়ে, এই বুঝটাই এখন দরকার। তৃতীয় পুরুষ বলে, তাছাড়া উপায় নেই, কোনো উপায় নেই। ঘাড় নাড়তে নাড়তে হরে কৃষ্ণ, তৃতীয় চতুর্থ পুরুষ এবং ওড়িয়ার প্রস্থান। ওদিকে চলমান কেউ সরে সরে চলেছে, একজনের পর আরেকজন চাল নিয়ে বেরিয়ে যাচ্ছে। লাইনটা ক্রমশ নিষ্প্রভ হয়ে আসছে, রব পড়ে, পর্দা পড়ে যায়। তোমাদের নাটকটা এখানে শেষ হয়। তাহলে একটা খিদের পরিপ্রেক্ষিতে একটা চাল পাওয়ার একটা কি বলবো মর্মভেদী এক আখ্যানের মধ্যে কিভাবে কোনো জাত পরিচয়, কোনো বর্ণ, কোনো সমাজের শ্রেণী, সেগুলোর ভেদ লুপ্তি ঘটে, মুছে যায় শুধুমাত্র খাবার জন্য। এই খিদে যে কত বড় বহৎ সত্যি, সেটা কোনো জাত পরিচয়, কোনো ইসলাম, কোনো মন্দির, কোনো মসজিদ, কোনো গির্জা কিছুকে যে মানে না, তার একটা জ্যান্ত ধকধকে প্রাণওয়ালা দলিল এই বিজন ভট্টাচার্যের নাটক আগুন। তো আমাদের একটা সিনেমা দেখতে বলবো আমি, অবশ্যই এই সিনেমাটা তোমরা দেখবে। সিনেমাটার নাম অশনি সংকেত। কার সিনেমা? সত্যজিৎ রায়। কেমন
আর উপন্যাসটা কার লেখা? বিভূতিভূষণের। কেমন? অবশ্যই তোমরা এই সিনেমাটি দেখে নেবে। আজকে তাহলে তোমাদের আমাদের আগুন যে নাটকটা পাঠ্য ছিল সেটা তাহলে শেষ করছি। তোমরা অবশ্যই যেখানে সমস্যা মনে হবে বুঝতে পারোনি আমাকে জানাবে, এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, বন্ধুদের সাথে ভাগ করে নেবে, তাহলে আমাদের খুব ভালো লাগবে। তোমরা খুব ভালো করে প্রথম থেকে মন দিয়ে পড়াশুনো করো, পরের ক্লাসে তোমাদের সাথে আবার খুব দ্রুত দেখা হচ্ছে। আজ তাহলে এখানেই ক্লাস শেষ করছি।